প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি আলোচনায় আজকে আমি 40টি মতো প্রশ্ন রেখেছি এবং যে সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্নগুলি রেখেছি তার মধ্যে ম্যাথ রয়েছে, ইভিএস রয়েছে এবং কিছু চাইল্ড সাইকোলজি থেকে প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হয় না বিজোড় সংখ্যা, বা কী সংখ্যা হয়? যদি জিজ্ঞাসা করে কী বলে, ক্রমিক অর্থাৎ পরপর হবে, যেমন 1, 3, 5, 7 পরপর হচ্ছে, তো কী হচ্ছে? জোড় সংখ্যা হচ্ছে, কারণ 1-এর সাথে 3 যোগ করলে 4 হচ্ছে, 5-এর সাথে 7 যোগ করলে 12 হচ্ছে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। তারপর বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি জোড় সংখ্যা রয়েছে? তো আমরা সবাই জানি 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা রয়েছে 50টি, কারণ যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেগুলিকে আমরা জোড় সংখ্যা বলছি, আর যে সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলিকে আমরা বিজোড় সংখ্যা বলছি। তো 100কে 2 দিয়ে ভাগ করে তাহলে 50টি জোড় সংখ্যা, 50টি বিজোড় সংখ্যা হচ্ছে। তো পরের প্রশ্ন সেটাই রয়েছে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি বিজোড় সংখ্যা রয়েছে? তো 50টি। তারপর এমন একটি সংখ্যা বলো যা জোড় আবার অথচ জোড় সংখ্যা হচ্ছে আবার একাধারে মৌলিক সংখ্যা হচ্ছে। তো আমরা সবাই জানি সেটি হচ্ছে 2। তারপর কোনো জোড় সংখ্যা কিউব যদি করি বা ঘন যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? তো জোড় সংখ্যা, সেক্ষেত্রে সবথেকে ছোটো সংখ্যাটাই আমরা দেখে নেব, যেমন 2। তো কী সংখ্যা হবে? কোনো জোড় সংখ্যা যদি আমরা কিউব করি তাহলে জোড় সংখ্যা পাচ্ছি আমরা। তো ছোটো সংখ্যা হচ্ছে 2, 2-এর যদি আমরা কিউব করি তাহলে 8 পাচ্ছি। একইভাবে আমরা 4-টাও দেখতে পারি, 4 গুণিত 4 গুণিত 4 64 হচ্ছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, পরপর 3টি জোড় সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? তো পরপর 3টি জোড় সংখ্যা বলেছে, তো 2, 4, 6 পরপর 3টি জোড় সংখ্যা, তো 12, এবং 12 কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে 6 দ্বারা বিভাজ্য এই জন্যই বললাম কারণ 6 হচ্ছে বড় সংখ্যা, এবং যে সংখ্যা 6 দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। যেহেতু 6 বড় সেই জন্য এখানে 6 দ্বারা বিভাজ্য বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে সবথেকে ছোট 3 অঙ্কের জোড় সংখ্যা কোনটি? তো সেটি হচ্ছে সবথেকে ছোট 3 অঙ্কের যোগ সংখ্যা হচ্ছে 100। সবথেকে বড় 2 অঙ্কের বিজোড় সংখ্যা কোনটি? সেটি হচ্ছে 99। তারপর জোড় ও বিজোড় সংখ্যার ধারণা আমরা গণিতে কোন শাখায় অন্তর্ভুক্ত? সেটি সংখ্যা তত্ত্ব বা নাম্বার থিওরি এর মধ্যে রয়েছে। একটা লুডো ছক্কায় কয়টি বিজোড় সংখ্যা থাকে? তো 3টি বিজোড় সংখ্যা থাকে, 1, 3 ও 5। দুটি সংখ্যার যোগফল বিজোড় হলে সংখ্যা দুটি কী হবে? দুটি সংখ্যার যোগফল যদি বিজোড় হয় তাহলে সংখ্যা দুটি কী হবে? একটা জোড় সংখ্যা হবে এবং আরেকটা বিজোড় সংখ্যা হবে। যেমন 1 বিজোড় সংখ্যা হয়েছে, তো 1 একটা বিজোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা। 7 হয়েছে বিজোড় সংখ্যা, তো একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা। তারপর বলা হচ্ছে যে 5টি জোড় সংখ্যার যোগফলের সাথে 1 যোগ করলে কী হয়? 5টি জোড় সংখ্যার যোগফল। তো 5টি জোড় সংখ্যা 2 2 করে দেখি, তাহলে 5 2 10, তার সাথে যদি 1 যোগ করি তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে। তারপর কোনো সংখ্যা জোড় হলে তার আগের ও পরের সংখ্যাটি কী হবে? 2 হচ্ছে জোড় সংখ্যা, তার আগে হচ্ছে 1 আর 3, তাহলে তার আগে পরে যে সংখ্যা দুটি সেগুলি হবে বিজোড় সংখ্যা। তারপর বলা হচ্ছে যে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম থেকে যদি বলে, বা প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত? এরকম যদি প্রশ্ন করে যে সংখ্যাটি বলছে সেটি হয়ে যাবে উত্তর। প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? 5। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? 50। প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত? উত্তর হয়ে যাচ্ছে 3। কেন হচ্ছে আমরা জানবো এবার। তো আমরা এভাবে সংখ্যা বসিয়েও করতে পারি যে প্রথম 5টি বিজোড় সংখ্যা বলেছে, তো প্রথমে আমরা কী করব? প্রথম 5টি বিজোড় সংখ্যা লিখব যে 1, 3, 5, 7, 9, এবং এদের যদি যোগ করি, এবার আমরা গড় মানে কি, যতগুলো সংখ্যা রয়েছে যোগ করার পর ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেবা। সেই সংখ্যা দিয়ে ভাগ করে যোগ করার পর আমি পাচ্ছি 25। তো 25কে যদি 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাচ্ছি 5। আমার উত্তর হয়েছিল 5। কিন্তু এক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন করে যে প্রথম থেকে যদি বলে, প্রথম থেকে বলতে হবে অবশ্যই, তাহলে কোনো হিসাব ছাড়া আমরা সরাসরি কিন্তু আমরা উত্তর বলে দিতে পারি যে 5 হবে বা 50 হবে, যেটা যেমন 3 হবে। তো কেন না, এক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যে শুধুমাত্র 1 থেকে শুরু হওয়া ক্রমিক বিজোড় সংখ্যা, এই যে 1 থেকে শুরু হচ্ছে এবং ক্রমিক বিজোড় সংখ্যা যদি বলে, পরপর যদি বলে, তাহলে কিন্তু এই রুলটি খাটবে, না হলে কিন্তু অন্য ক্ষেত্রে খাটবে না। তারপর বলা হচ্ছে বিজোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা, 3টি বিজোড় সংখ্যা যদি পরপর যোগ করতে, বিজোড় সংখ্যা যদি যোগ করে তাহলে তার যোগফলটা কী হবে? ফলাফলটা কী হবে? বিজোড় সংখ্যা হবে না জোড় সংখ্যা হবে? তো বিজোড় সংখ্যা হবে, কারণ যদি সবথেকে ছোটো সংখ্যা নিয়ে যদি দেখি 1 1 1, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে, সেটি হচ্ছে বিজোড় সংখ্যা। বা 3 দিয়ে যদি দেখি তাহলে 3 3 9, তাহলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তারপর বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা গুণফল সর্বদা কী হয়? দুটি ক্রমিক মানে পরপর, তো দুটি ক্রমিক সংখ্যা গুণফল সর্বদা জোড় সংখ্যা হয়। যেমন 2 গুণিত 3 হচ্ছে 6 হচ্ছে, 4 গুণিত 5 20 হচ্ছে, তো সে জোড় সংখ্যা হচ্ছে।
দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যা যোগ করলে কী হয়, সেটি 3 অঙ্কের সংখ্যা হয়ে যায়, অর্থাৎ 100 হয়ে যায় এবং সেটি হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপর বলা হচ্ছে যে দুটি ভগ্নাংশের লব সমান হলে কোনটি ছোট। তো দুটি আমরা কি জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি যে লবের পোর্শনটা হচ্ছে সমান, অর্থাৎ এখানেও 2 রয়েছে, এখানে দুটি সংখ্যা রয়েছে, এখানেও 2 রয়েছে এবং এখানেও 2 রয়েছে, তার লব যদি সমান হয় সেক্ষেত্রে ছোট সংখ্যা বার করার নিয়ম কি, সেক্ষেত্রে যেটি বড় সংখ্যা হবে সেটি হবে ছোট সংখ্যা, আর যেটি ছোট সংখ্যা হবে সেটি হবে বড় সংখ্যা। যখন আমাদের লব সমান থাকবে তখন যেটি ছোট সংখ্যা হবে সেটি হচ্ছে বড় সংখ্যা, যেটি নিচে অর্থাৎ হরের দিকে আমরা দেখব, আর যেটি ছোট সংখ্যা সেটি বড় সংখ্যা হবে, যেটি বড় সংখ্যা সেটি ছোট সংখ্যা হবে। কিন্তু যখন আমাদের হর সমান থাকবে তখন আমরা কি করব, যখন আমাদের হর সমান থাকবে তখন সেক্ষেত্রে আমরা তখন কি করব, এটা হবে না। আচ্ছা, যখন কি বলছে পরের প্রশ্ন যে দুটি ভগ্নাংশে হর সমান, আমার এখানে হর সমান আছে, তখন সেক্ষেত্রে ছোটো বড় নির্ণয় কী করব, তখন সেক্ষেত্রে যখন দেখব যে লবের যে সংখ্যাটি বড় সেটি হবে বড় সংখ্যা আর যে সংখ্যাটি ছোট সেটি হবে ছোট সংখ্যা। পরের প্রশ্ন, ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বলতে কি, লঘিষ্ঠ রূপ কী, বা আমাদের একটা প্রশ্ন দিয়ে দিল, দিয়ে বলে এটা ভগ্নাংশের ক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাও, বোর্ড করে দেখাও, তখন কি করব, তো সেক্ষেত্রে লব এবং হরে গড়সাগু অনেকগুলো পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। লব এবং হরে যদি গড়সাগু করি এবং সেটিকে যদি আমরা ভাগ করে দিই সেই সংখ্যাগুলির সঙ্গে, তাহলে সেটা আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হবে। যেমন এখানে আমি দুটি সংখ্যা নিয়েছি, একটা 12 নিয়েছি এবং 18 নিয়েছি, তো 12 এবং 18 যদি গড়সাগু নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি যে 6, কারণ সবথেকে বড় সংখ্যাটা আমাদেরকে নিতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেহেতু, তো সবথেকে বড় সংখ্যা 6, এবার 6কে যদি 12কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 6 2 12 এবং 6 3 18, তাহলে 2/3 হয়ে যাচ্ছে আমার এখানে। তো এটা একটা পদ্ধতির মাধ্যমে যাচ্ছে। অপরদিকে আরেকটা পদ্ধতি 12/18, তো 12 লসাগু বের করব, 18 লসাগু করব এবং এখানে 3 কাটলাম, এখানেও 3 কাটলাম, এখানে 2 কাটলাম, এখানেও 2 কাটলাম, তো 2 আর 3 হয়ে যাচ্ছে উত্তর। এই যে 2/3 পেলাম, এটি হচ্ছে লঘিষ্ঠ রূপ, কারণ 2 এবং 3কে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাহলে আমরা উত্তরটা পেলাম। এবার বলা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বলতে কী বোঝে, যদি জিজ্ঞাসা করে জানতে চাই সংজ্ঞাটা কী বলবো আমরা, কোনো ভগ্নাংশকে কাটাকাটি করে এমন একটা অবস্থা নিয়ে আসা যেখানে লব এবং হরের মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, সেটাকেই আমরা বলছি ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। কারণ 1 থেকে যদি বেশি তাহলে সেটা আবার কাটাকাটি যাবে, সেটাই বলা হচ্ছে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাকে আমরা বলছি ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। পরের প্রশ্ন হচ্ছে যে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ মানে হলো ভগ্নাংশটি সবথেকে ছোট আকারে পরিণত করা বা ছোট সংখ্যায় পরিণত করা। সেক্ষেত্রে কি লক্ষ্য রাখবো আমরা, লঘিষ্ঠ করার পর লব এবং হর সবসময় পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম হয়। কোপ্রাইম কাকে বলবো, যে যাদের মধ্যে গসাগু সাধারণ গুণনীয়কটা 1 হবে, যেমন 2 এবং 3কে শুধুমাত্র একটা সংখ্যা অর্থাৎ 1 দিয়ে আমরা ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না, সেটাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। 35 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, এটা পঞ্চম শ্রেণী বইয়ের মধ্যে রয়েছে। তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কী করে, আমরা জানি যে 1-এর থেকে ছোটো সংখ্যা হচ্ছে 0, তো 0 যদি বাঁ দিকে বসে তার তো কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা কী করব, এক্ষেত্রে 1-এর পরে কিন্তু আমরা 0টাকে বসাবো, যেমন বসিয়েছি এখানে 1 0 2 3, এটি হয়ে যাচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো শুরুতে আমরা 0 বসাই না, তার জন্য ছোটো সংখ্যা 1 দিয়ে শুরু করে তারপর 0টা বসাতে হবে। তারপর বলা হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে 1-এর পর কয়টি শূন্য দিতে হয়। তো সেক্ষেত্রে 1-এর পর যতগুলো সংখ্যা বলছে তার থেকে 1 কমিয়ে দেবো, ততগুলো সংখ্যা আমাদের বসাতে হবে, অর্থাৎ 7টি শূন্য বসাতে হবে 1-এর পর, তাহলে সেটা হয়ে যাচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 অঙ্কের এক বিয়োগ করলে কত অঙ্কের সংখ্যা পাবে। 3 অঙ্কের সংখ্যা যদি 1 বিয়োগ করি তাহলে 9 10 9 99 হয়ে যাচ্ছে এবং সেটি হয়ে যাচ্ছে 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে। তারপর 0 1 9 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি। ক্ষুদ্রতম সংখ্যা ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কিন্তু বৃহত্তম সংখ্যা ক্ষেত্রে যেমন আমরা বড় থেকে ছোট সংখ্যাগুলো বসাই সেরকমভাবেই হবে। তো 9 5 1 0 এটি হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর বলা হচ্ছে যে অর্জিত পার্থক্য বলতে কী বোঝায়, যে অর্জিত অর্থাৎ যেটা আমরা অর্জন করছি, এটা আমরা জন্মগত নয়, সহজাত নয়। কি বলা হচ্ছে, অর্জিত পার্থক্য বলতে সেই সমস্ত বৈশিষ্ট্য বা বৈষম্যকে বোঝায় যা আমরা জন্মসূত্রে বা বংশগতভাবে লাভ করিনি, বরং জন্মের পর পরিবেশ, শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা আর কারণে আমরা অর্জন করেছি, সেটিকে আমরা বলছি অর্জিত পার্থক্য। বা এটাও আমরা বলতে পারি যে পার্থক্য সহজাত নয় বা পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, সেটাকেই আমরা বলছি অর্জিত পার্থক্য।
তো উদাহরণ যদি বলা যায় কী রীতিনীতি, এই যে সমাজের যে বিভিন্ন রীতিনীতি, খাদ্যাভ্যাস, আমি যে পরিবেশে বসবাস করি তার খাদ্যাভ্যাস আলাদা। যারা দক্ষিণে বসবাস করছে, আমাদের ভারতের দক্ষিণ দিকে, অর্থাৎ যারা কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই জায়গাতে রয়েছে, তাদের খাদ্যাভ্যাস আলাদা, তো তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, মেলামেশা ক্ষমতা, ভয়, ক্রোধ, তারপর এই যে পাক্ষবিক যে দিকগুলো রয়েছে, ভয়, ক্রোধ, উদ্বেগ, এই সমস্ত কিছুই হচ্ছে কিন্তু অর্জিত পার্থক্যের মধ্যে পড়ছে। তারপর যদি বলে সহজাত পার্থক্য বলতে কী, সহজাত অর্থাৎ যেটা আমাদের জিনগত, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে, বাবা মায়ের কাছ থেকে আমরা পাচ্ছি। তো সহজাত পার্থক্য বলতে সেই সব বৈশিষ্ট্য বা বিভেদকে বোঝায় যা কোনো শিশু জন্মসূত্রে তার বাবা মা পূর্বপুরুষের কাছ থেকে বংশগতি বা হেরিডিটির মাধ্যমে সরাসরি পেয়ে থাকে। এবং এটা কিন্তু এটার জন্য কিন্তু আমরা কোনো মানে বাইরে থেকে অর্জন করতে হয় না, এটা কিন্তু নর্মালি আমাদের মধ্যে চলে আসছে। যেমন শারীরিক গঠন, বাবা মা যেমন হয় তার সন্তান তেমন হয়। বাবা মার গঠন অনুযায়ী চোখের রং, চুলের রং যেমন থাকবে তার সন্তানেরও সেরকম হয়, সেটাই বলা হচ্ছে উচ্চতা, গঠন, উচ্চতা, চোখের মণি, চুলের রং, গায়ের রং, বুদ্ধি, কল্পনা, সেরকম। তারপর সৃজনশীলতা, কেউ শান্ত হয়, কেউ অল্পতে রেগে যায়, কেউ বদমেজাজি হয়, এই সমস্ত কিছু হচ্ছে সহজাত পার্থক্য। তারপর বলা হচ্ছে সহজাত পার্থক্যের মধ্যে কোন কোন দিক থেকে পার্থক্য আমরা পেয়ে থাকি। তো সেটি হচ্ছে দৈহিকগত দিক থেকে, মানসিকগত দিক থেকে, মেজাজগত দিক, এই সমস্ত দিক থেকে যে পার্থক্যটি আমরা পাচ্ছি পারিবারিক সূত্রে, সেটিকেই আমরা বলছি কিন্তু সহজাত পার্থক্য। তারপর ইভিএস থেকে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি অষ্টম শ্রেণীর বই থেকে নিয়েছি। রংধনু কি যদি প্রশ্ন করে কি বলবো, কখন দেখা যায়? তো রংধনু সাধারণত বৃষ্টির পর বিকালে আকাশে দেখতে পাওয়া যায়। আকাশে ভাসমান জলকণা থাকে এবং ওই জলকণার মধ্য দিয়ে যখন সূর্যের আলো যাওয়া আসা করে বা যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে কিন্তু যে 7টা রঙের পুঁটি গঠিত হয়, এটাকেই আমরা বলছি রংধনু। যৌগিক আলো কাকে বলে? তো সূর্যের আলো আসলে কি? একটা সূর্যের আলো আসলে অনেক আলাদা রঙের আলোর সমষ্টি, এবং এই যে আলোর এবং এই ধরনের আলোর সমষ্টিকে আমরা বলছি যৌগিক আলো। বর্ণালী বলতে কী বোঝায়? তো কী বলা হচ্ছে, সূর্যের আলো যখন কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের ওই বিভিন্ন রঙগুলো যখন আলাদা আলাদা হয়ে যায়, আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে 7টা রঙকে আলাদা করতে পারি। এই 7টা রঙ আলাদা হওয়াকেই আমরা বলছি বর্ণালী। বিচ্ছুরণ কি? তো যৌগিক আলো কাকে বলে আমরা জানলাম। তো যৌগিক আলো থেকে এইভাবে বিভিন্ন রঙের আলোগুলো আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। 1666 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেছেন। তাহলে আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেছেন জিজ্ঞাসা করলে বলবো আইজ্যাক নিউটন। কত সালে? 1666 সালে। তারপর বলা হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? তো কী পদ্ধতি? না, সেটা বিকিরণ পদ্ধতি। তো বিকিরণ পদ্ধতি বললাম, যদি বলে বিকিরণ পদ্ধতির সংজ্ঞা দাও, কাকে বলবো বিকিরণ পদ্ধতি? তো বিকিরণ পদ্ধতি কাকে বলে? যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটাকেই বলা হচ্ছে বিকিরণ। সূর্য যখন তাপ দিচ্ছে তখন কি হচ্ছে, কোনো মাঝে তো ফাঁকা একটা জায়গা, কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, তো সেটাকেই বলা হচ্ছে বিকিরণ। যেমন আমরা শীতকালে কী করি, কোনো জায়গায় আগুন জ্বালিয়ে আমরা আশেপাশে পরিবেশটা উত্তপ্ত বা গরম করার চেষ্টা করি, তো শুধুমাত্র তা সেক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, তো সেটাও কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমেই হচ্ছে। তারপর হচ্ছে থার্মোফ্লাক্স কি? তো কোনো বস্তুকে একই উষ্ণতায় অনেকক্ষণ রেখে দিতে চাইলে, ঠান্ডাকে ঠান্ডা, গরমকে গরম, যদি আমরা একই উষ্ণতায় রেখে দিতে চাই তখন সেটাকে আমরা থার্মোফ্লাক্স, তখন আমরা সেক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার করি বা যেটি ব্যবহার করছি বা যে বস্তুটি ব্যবহার করছি সেটি হচ্ছে থার্মোফ্লাক্স। তো থার্মোফ্লাক্স কি আবিষ্কার করেছেন? তো ইংরেজ বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার এই থার্মোফ্লাক্স আবিষ্কার করেছেন এবং সেজন্য এটির নাম দেওয়া হয়েছে ডিওয়ার। এর আর একটা নাম হচ্ছে ডিওয়ার ফ্লাক্স। এক্সকিমো কথার অর্থ কী? তো এক্সকিমো কথার অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায়। এক্সকিমো কাদের বলবো? আর্কটিক মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে আমরা বলছি এক্সকিমো, এবং এক্সকিমো কথার অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায়। এরপর বলা হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? সেটি হচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? সেটি হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান দেখায়? তো সেটি হচ্ছে -40 ডিগ্রি তাপমাত্রায়। পরের প্রশ্ন, আবহাওয়া বা জ্বর মাপার জন্য কোন স্কেলটি আমরা ব্যবহার করে থাকি? সেটি হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল কে তৈরি করেছেন? তো ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, ইনি তৈরি করেছেন 1714 সালে। আর সেলসিয়াস স্কেল কে তৈরি করেছেন? তো অ্যান্ডার্স সেলসিয়াস, যিনি সেলসিয়াস স্কেল তৈরি করেছেন। তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।